নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবী রচিত দশাই শনি। দিল না। আদিত্য তার তোবড়ানো বেগুন পোড়ার মতো মুখটাকে পোড়া ইটের মতো করে বলে, কি বলল? 8 বছরের হিটু 18 বছরের ভঙ্গিতে হাত উল্টে বলে, বলবে আবার নতুন কি? যা বলবার তাই বলেছে। আমি আর ওই বিচ্ছিরি বুড়োটার কাছে টাকা ধার করতে যাব না বাবা। বলে কি না, তুই আসিস কেন, তোর দিদিকে পাঠিয়ে দিবি। হিটুর কথা শেষ হবার আগেই আদিত্য খক খক করে কেসে ওঠে। খানিকক্ষণ কাশতেই থাকে। হয়তো ওই কাশিটার অবকাশে খানিকটা শক্তি সঞ্চয় করে নেয়, অযৌক্তিক যুক্তি প্রয়োগের শক্তি। সেই শক্তি সংগ্রহ করে নিয়ে মুখ খিচিয়ে বলে, যাবি না? যাবি না তো খাবি কি? হিটু তেড়ে উঠে জবাব দেয়, বাহ, সবাই বুঝি কেবল ধার করে করেই খায়। আমি ছাড়া আর কে ধার করে করে বাবাকে টাকা এনে দেয় শুনি? বুবু, শ্যামল, রঞ্জিত, সাধন, কেউ? আদিত্য আবার কাশতে শুরু করে, কারণ কাশিটা আদিত্যর হাত ধরা। বিভা যা বলে ভুল বলে না। বিভা শুধু আড়ালেই নয়, মাঝে মাঝে সামনেও বলে বসে, কাশিটা বাবার ঘোমটা। লজ্জার কাজ করে ফেললেই বাবা ওই ঘোমটাটি টেনে লজ্জা ঢাকে। কিন্তু ঝড়ের মুখে কি আর ঘোমটা টেকে বাবা? এরকম চোখের চামড়া বর্জিতের মতো কথা বললে বাধ্য হয়েই কাশিটা থামাতে হয় আদিত্যকে। আর তখন সে বিড়বিড় করে বলে, হারামজাদির মুখ যেন পাঁঠা কাটা ছুরি, তা কাট কাট, বাপকেই পাঁঠা কাটা করে কাট। এখন বিভা ধারে কাছে নেই, অতএব কাশিটা চালিয়েই যায় আদিত্য। তারপর ছেলের ওপর খেকিয়ে উঠে বলে, ওদের সব্বাইয়ের বাপ কি তোর বাপের মতন রুগ্ন, অক্ষম? এ কথাটা শুনতে শুনতে হিটুর কানে কড়া পড়ে গেছে। স্বভাবতই যেতে বাধ্য। উঠতে বসতে শুনছে তো, তাই হিটু এই আক্ষেপবাণীতে বিচলিত হয় না। সতেজে বলে, তা তুমি যদি ইচ্ছে করে রুগ্ন হও? কথাটা শুনে আদিত্যর ঠিকরে ওঠা লালচে চোখ দুটো আরও ঠিকরে ওঠে। আদিত্য দাঁড়িয়ে উঠে বলে, কি বললি? ইচ্ছে করে রুগ্ন অক্ষম হয়েছি আমি? বাপের হাতের থেকে দূরত্ব বজায় রেখে হিটু তেমনি সতেজেই বলে, হয়েছই তো, অত নেশা করো কেন? আদিত্যর গলার শির আর রগের শির দুই ফুলে ওঠে। আদিত্যর মুখটা কড়া ঝামার মতো হয়ে যায়। ধেই ধেই করে বলে ওঠে সে, আমি নেশা করি? নেশা করে রোগ ব্যামো ঘটিয়েছি আমি? খুব আস্পদ্য হয়েছে যে দেখছি। যত বড় মুখ নয় তত বড় কথা। দিদি লক্ষ্মী ছাড়ির কাছ থেকে এই সব শিক্ষে হচ্ছে কেমন? হিটু অলক্ষ্য জগতের দিকে একবার চোখ ফেলে। সেখানে দিদি আছে কিনা টের পায় না। অতএব সতেজে বলে, দিদি শিক্ষা দিতে যাবে কেন? ওই বুড়োটাই বলেছে। বুড়োটা বলেছে? বুড়োটা বলেছে আমি নেশা করি? 2 টাকা ধার করেছি বলে সুদ্দূর হয়ে বামুনকে এত বড় অপমান? অপমান আবার কি? সত্যি কথাই বলেছে। রোজই তো বলে, তোর বাবাকে নেশা টেশাগুলো একটু কম করতে বলিস হিটু, তাহলে তো আর তোকে সর্বদা টাকা চাইতে আসতে হয় না। বটে বটে, এই কথা বলেছে। আদিত্য যেন তার ওই শুকনো দড়ি পাকানো চরমা ধারটার মধ্যে নিজেকে আটকে রাখতে পারে না। ফেটে ছড়িয়ে যেতে চায়। টাকা চাইতে পাঠাই তোকে? হারামজাদা বুড়ো তেজারতির ব্যবসা করছে না? বস্তি শুদ্ধ লোক ওর কাছে ধার নিতে যাচ্ছে না? হিটু বাবার এই অগ্নিমূর্তির কাছ থেকে আরও দূরে সরে গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলে, তা সে কথা কি বলিনি আমি? বুড়ো খ্যাঁক খ্যাঁক করে হাসে, বলে, যে ধার শোধ করতে পারবি না সে ধার আবার ধার কিসের?
ভিক্ষে বল, ভিক্ষে করে নেশা করার থেকে ট্রাম লাইনে কাটা পড়াও ভালো। এই কথা বলে। আদিত্য চোখে দেখে না, হাতের কাছে পড়ে থাকা একটা চটা ওঠা এনামেলের গেলাস ছেলের দিকে ছুঁড়ে মেরে বলে, বেরিয়ে যা আমার সামনে থেকে, বাঁদর বদমাস বিচ্ছু ছেলে। লোকে তোর বাপকে গালমন্দ করছে, আর তুই সেই কথা রসিয়ে রসিয়ে আমার সামনে বলতে এসেছিস? পয়সার দ্যামাকে শালা বুড়ো বদমাসের মাটিতে পা পড়ছে না। আচ্ছা, আমিও মুখুজ্জে বামুনের ছেলে। হঠাৎ কথার মাঝখানে কাশতে শুরু করে আদিত্য, মারাত্মক কাশি। মনে হতে থাকে এক্ষুনি বোধহয় দম আটকে মরেই যাবে। দুহাত বুকে চেপে শেষ ঘন্টার অভিনয় করে সে। হিটুর বুঝতে অসুবিধা হয় না, বাবা কোনোখান থেকে দিদিকে আসতে দেখেছে। এ কাশি সেই ঘোমটার কাশি। হিটুর আন্দাজ ভুল নয়, বিভারই আবির্ভাব ঘটল। এতক্ষণ পর্যন্ত বিভা দাঁতে দাঁত চেপে রান্নাঘরে বসেছিল কিছুতেই এই নাটকের মধ্যে আসবে না বলে, কিন্তু সংকল্প অটুট থাকল না। উঠে এলো, দরজার সামনে দাঁড়িয়ে বলল, মুখুজ্জে বামুনের নামটা নাই বা করলে বাবা? তোমার সেই মরে যাওয়া বাবা হয়তো স্বর্গে বসে বিষম খাবেন। আদিত্য বুকটা চেপে কুঁকড়ে বসল, দম বন্ধভাবে চেপে চেপে কাশতে লাগলো। বিভা এবার ঘরে ঢুকে এলো, বলল, তুমি থামবে? আদিত্য মুখ তুলে ভাঙা গলায় বলে, কাশিতে আমার পাঁজরা খুলে যাচ্ছে আর আমি থামবো? বলে, কিন্তু থেমেও যায়। বিভা ভাইয়ের দিকে তাকিয়ে একটু কড়া গলায় বলে, আবার চাইতে গিয়েছিলি? বাহ, বাবা যে বলল। বাবার কথা হচ্ছে না, আমি তোকে বারণ করেছিলাম কি না? বল বল শিগগির, করেছিলাম কি না বারণ? বলেছিলাম কি না বাবা 100 বার বললেও শুনবি না? এবার হিটু 8 বছরে নেমে আসে, হঠাৎ কেঁদে ফেলে। বাবা বলল, তোর পায়ে পড়ছি হিটু। বিভা শান্ত গলায় বলে, ঠিক আছে, যা ওখানে যা। হিটু পালিয়ে বাঁচে। বিভা গলার স্বরে আগুন ছড়িয়ে বলে, ছি ছি বাবা, আমিও ওই বেনে বুড়োর মতন বলছি, এর চাইতে অনেক শান্তি হতো তোমার ট্রাম লাইনে কাটা পড়লে। এত নিচে নেমে গেছো তুমি, এত ছোট হয়ে গেছো। আদিত্য আর একবার কাশবার তাল করছিল, কিন্তু মেয়ের এই অগ্নিমূর্তি দেখে সাহস করল না। গেঙিয়ে গেঙিয়ে বলল, তুই ওই পাজি লক্ষ্মী ছাড়াটার কথা বিশ্বাস করছিস বিবি? বানিয়ে বানিয়ে যা খুশি তাই বলে ও। তা বলতেই পারে, সিপাইকা ঘোড়া তো, কিন্তু এ কথাটা হিটু বানিয়ে বলেনি, তা বলে দিচ্ছি। বাবা, আবার যদি হিটুকে বুড়োর কাছে পাঠাও, তাহলে আমি ট্রাম লাইনে কাটা পড়তে যাব। আদিত্য হঠাৎ একেবারে মিইয়ে গিয়ে মিনমিন করে বলে, আচ্ছা বাবা, আচ্ছা, আর পাঠাবো না। মনে থাকবে? থাকবে না কেন? কেন তা তুমি নিজে বেশ ভালোই জানো বাবা, কিন্তু মনে যেন এই আমার শেষ কথা। বিভার সর্বাঙ্গ দিয়ে যেন ঘৃণা ছড়িয়ে পড়ল। চলে যাচ্ছিল, আদিত্য তাড়াতাড়ি কাঁদো কাঁদো গলায় বলে উঠল, সকাল থেকে যে পেটের মধ্যে ছুঁচো ডাকছে, সে কথা ভেবেছিস একবার? বিভার মুখে একটা তীক্ষ্ণ ব্যঙ্গ হাসি ফুটে ওঠে। ওসব কথা পুরনো হয়ে গেছে বাবা, যা হচ্ছে তা তোমার একার হচ্ছে না। হিটুর কথা তুমি ভেবেছ? ভাবিনি। আদিত্য সহসা উদ্দীপ্ত হয়। তুই ভাবছিস সে কথা না ভেবে বসে আছি আমি? ভাবছি বলেই না আবার মান খুইয়ে বুড়োর কাছে পাঠিয়েছিলাম। ছেলেটার মুখের দিকে তাকানো যাচ্ছিল না বলেই। আদিত্য হাতের উল্টো পিঠটা চোখে ঘষে বলে, 2 বছরেরটা রেখে ওর মা গেছে। বিভা তার সেই পাঁঠা কাটা ছুরির ভাষায় বলে, তদবধি যে তুমি একাধারে মা বাপ 2 হয়ে মানুষ করছো ছেলেটাকে, সেটা মনে ছিল না? তবে বাবা, না, যাক, তোমাকে বলা দেয়ালটাকে বলা এক।
একেবারে মানুষ নামের বাইরে চলে গেছো। আদিত্য কুই কুই করে বলে, বল বল, যত পারিস বলে নে, তবে বেশি দিন আর বলতে হবে না, এই খাঁচাখানার দিন শেষ হয়ে এসেছে। বিভা তো আদিত্যর মেয়ে, পিতা নয়, সত্যিকার বাপ। তবু বিভার মধ্যে যেমনি ঘৃণা তেমনি আক্রোশ। বিভা যেন বাপকে কুকুর বেড়ালের অধম মনে করে। ওর দেখা দেখি হিটুটাও বাপকে অবজ্ঞা করতে শিখেছে, ঘেন্না করতে শিখেছে। দুটো ঘর নয়, একটাই ঘর, ছেঁচা বেড়ার দেওয়াল দিয়ে দুটো করা। বিভা সেই এদিকের ঘরে এসে দেখল হিটু মুখ গোঁজ করে বসে আছে। ভারী মায়া হলো। ছেলেটা সকাল থেকে খায়নি কিছু। তবু মায়াকে লোহার আলমারিতে তুলে রেখে বিভা কড়া গলায় বলল, বুড়ো কি বলল রে? হিটু মুখ তুলে কাঁদো কাঁদো গলায় বলল, বললাম তো, বাবাকে নেশা করতে বারণ করলো। ও কথা শুনেছি, আর কি বলেছে? দিদির জেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা আছে হিটুর, তাই আর কালক্ষেপ না করে বলে ওঠে, রোজ যা বলে, তুই ছেলে মানুষ, রোজ রোজ টাকা নিতে আসিস কেন? দিদিকে পাঠিয়ে দিবি, অবস্থাটা বুঝবো, তুমি গেলেই ঠিক দেবে দিদি। হিটুর স্বরে আবেদনের সুর। হিটুর পেটের মধ্যেও যে ছুঁচো ডাকছে। দিদি গিয়ে দাঁড়ালেই যে বিনোদ ঘোষাল 10 টাকা কেন 20 টাকা দিয়ে দেবে, সেটা ওই 8 বছরের ছেলেটাও কেমন করে যেন বুঝে ফেলেছে। কিন্তু বিভার মধ্যে নমনীয়তার লেশমাত্র নেই। বিভা আগুনে পোড়া গলায় বলে, আমি গেলে একখানা থান ইট নিয়ে যাব, বুঝলি হিটু? ওই টাক মাথাটা ছাতু করে দিয়ে ফিরে এসে ফাঁসি যাব। হিটু শিউরে চুপ করে যায়। বিভা আবার বলে, এই তোকে স্পষ্ট বলে দিলাম হিটু, আমরা এই 3টে মানুষ যদি না খেয়ে শুকিয়ে শুকিয়ে এখানে মরেও পড়ে থাকি, তবু কারুর কাছে ধার করতে যাবি না। হিটু সেই শুকিয়ে শুকিয়ে মরার অবস্থাটা ভাবতে চেষ্টা করে ডুকরে কেঁদে উঠে বলে, ইচ্ছে করলেই তো আমি রোজগার করতে পারি। ইচ্ছে করলেই তুই রোজগার করতে পারিস? বিভা ব্যঙ্গ তিক্ত গলায় বলে ওঠে, তাই নাকি? তা সেই রোজগারের জায়গাটা কোথায়? রাইটার্স বিল্ডিংয়ে কোনো অফিসারের পোস্ট খালি হয়েছে বুঝি? হিটুও এবার শক্ত হয়, গম্ভীর গলায় বলে, ঠাট্টা করে কোনো লাভ নেই, মোড়ের চায়ের দোকান থেকে তো আমায় রোজ বলে। চায়ের দোকান থেকে? বিভা বসে পড়ে স্তিমিত গলায় বলে, চায়ের দোকানের চাকর হবি তুই? হিটু এই ধিক্কারের সামনে নরম হয়ে গেলেও বলে ওঠে, গরিবের আবার মান কি? গরিবেরও মান থাকে হিটু, গরিব আর কিছু না পারুক মরতে পারে। খবরদার ওই চায়ের দোকানের দিকে যাবি না। হিটু এবার উত্তপ্ত হয়, না যাবে না, রোজ বিকেলে বাবার জন্য চা চেয়ে আনতে যেতে হয় না? বিকেলে বাবাকে চা এনে দিস তুই? বিভা কিছু বলার আগেই হঠাৎ আদিত্য মুখুজ্জের নাটকীয় আবির্ভাব ঘটে। সেও ব্যঙ্গের গলায় বলে ওঠে, হ্যাঁ দেবে, তেমনি দয়াবতী মেয়ে যে আমার, বাপের মুখে বাসি উনুনের ছাই ধরে দিতে পারলে তাই দিত। বিভা এই কথায় হঠাৎ শান্ত হয়ে যায়। শান্ত গলাতেই বলে, তাই দিতাম বাবা, যদি দেবার মতন ছাই উনুনে থাকতো। কাঠমিস্ত্রির দোকান থেকে কুড়িয়ে আনা 4টি রেঁদা কুচো জেলে জেলে ভাত সেদ্ধ করা তো ছাই হয় না। এবার আদিত্যের কাশির পালা নয়, কাঁদার পালা। অতএব হাউ হাউ করে কেঁদে উঠে বলে, তবু তুমি মহারানী একটু কষ্ট করে 2 পা হেঁটে গিয়ে 2 টাকা ধার করে আনতে পারো না? ছুতোরের দোকানে কাঠ কুড়োতে যেতে তোমার উঁচু মাথাটা হেঁট হয় না? আর এতেই যত হয়, তুই গেলেই ঠিক দেবে। বিভা বাপের ওই কান্নায় কুৎসিত মুখটার দিকে একটু তাকিয়ে দেখে, তারপর বলে, আচ্ছা যাচ্ছি, জন্মের শোধ তার ধার দেওয়া ঘোচাচ্ছি। রং জ্বলে যাওয়া আঁচলে সেলাই করা শাড়িটাকেই
ঝেড়ে নামিয়ে পিঠের আঁচলটা টেনে শক্তভাবে বেরিয়ে যায় বিভা। কিন্তু ঘোষালের বাড়ির গলিতে ঢোকার মুখেই থামতে হলো বিভাকে। সামনে শরিত। শরিত ওকে দেখে দাঁড়িয়ে পড়ে বলে, বিবি, তুমি এখানে? বিভা ওর দিকে তাকিয়ে দেখে। ঝকঝকে চকচকে দিব্যকান্তি দীর্ঘতনু এই লোকটার দিকে তাকিয়ে তো ওর মতো দিনহীনের কুণ্ঠা আসারই কথা, কিন্তু বিভার তো সবই উল্টোপাল্টা। তাই বিভা কুণ্ঠার বদলে দিব্য সপ্রতিভ এবং প্রায় বিদ্রূপের মতো গলায় উত্তর দেয়, গরিবের আবার এখানে সেখানে, বরং ভাবছি আপনি যে হঠাৎ গাড়ি ছেড়ে মাটিতে। শরিত ব্যগ্রভাবে বলে, আমি তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম। আমাদের বাড়িতে? আপনি? অবাক করে দিলেন যে। শরিত এ বিদ্রূপ গায়ে না মেখে তাড়াতাড়ি বলে, অবাক হবার কি আছে? তোমার বাবার সঙ্গে একটু দরকার ছিল। বাবার সঙ্গে দরকার? বিভা তীক্ষ্ণ হয়। দেদার ধার করে পালিয়ে বেড়াচ্ছে বুঝি? শরিত তার চেহারার মতোই মার্জিত ভদ্রভঙ্গিতে বলে, না না, ছি, এ কি কথা, একটা ট্রানজিস্টার সারাতে দেব বলে। প্রস্তাবটা অদ্ভুত কিছু নয়। আদিত্য মুখুজ্জে নামের লোকটা একদা এই কাজ করেই খেত। রেডিও সারাইয়ের দোকান ছিল তার একটা, ছোট্ট দোকান। তবু আয় ছিল দিব্যি, কারণ ওর হাত ছিল চৌকস। শুধু রেডিওই নয়, ঘড়ি টড়িও সারাতে পারত। হরদমি খদ্দের আসতো তার, নাইতে খেতে সময় পেত না। কিন্তু নেশায় শেষ করল লোকটাকে। ছিল এ রোগ চিরকালই। বউটা মরে গিয়ে পর্যন্ত একেবারে লক্ষ্মী ছাড়া হয়ে গেল। প্রতিদিনই শরীরটায় আজ তেমন জুত নেই বলে দোকানে না গিয়ে গিয়ে দোকানটা ওঠালো। যারা বাড়ি চিনে বাড়িতে মাল পৌঁছে দিয়ে সারিয়ে দেবার জন্য অনুরোধ উপরোধ করে যেত, তাদের জিনিস ফেলে রেখে রেখে 6 মাস দেরি করে বিরক্তি ভাজন হলো এবং যথা নিয়মে আস্তে আস্তে কর্মজগৎ থেকে বিচ্যুত হয়ে গেল আদিত্য মুখুজ্জে নামের নামী কারিগর লোকটা। প্রথমে ঘর সংসারের যাবতীয় জিনিস বেচেছে। পাকা কুঠুরির বাড়ি থেকে খসে পড়ে বস্তির ঘরে এসে উঠেছে। তাও ভাড়া দিচ্ছে না, বরং বস্তির মালিকের কাছেই ধারের পর ধার চালাচ্ছে। এতদিন পরে হঠাৎ বড় বাড়ির বড় ছেলে কাজ নিয়ে সাধ্যে এলো আদিত্যকে। ঈশ্বর প্রেরিতই তো বলা উচিত। অথচ বিভা নামের উদ্ধত মেয়েটা বিগলিত হলো না। খুব নির্লিপ্ত গলায় বলল, বাবা তো বহুকাল ওসব কাজ ছেড়ে দিয়েছে, জানেন না বুঝি? শরিত ব্যগ্রভাবে বলে, জানি, জানি বলেই তো ওর ওই ইয়েতে তোমাদের সংসার তো প্রায় অচল হতে বসেছে। আবার একটু কাজ টাজ করলে। ও তাই? বিভা একটু সূক্ষ্ম হাসি হাসে। দয়ায় পড়ে এসেছেন, কাজের ছুতোই কিছু ভিক্ষে শিক্ষে দেবেন? শরিত অবাক হয়, আহতও হয়। বলে, এভাবে কথা বলছো কেন বিবি? আমরা তো তোমাদের অচেনা নয়। ছেলেবেলায় তোমার মার সঙ্গে কত গিয়েছো আমাদের বাড়িতে, কত খেলা করেছো। বিভা আর একবার শরিতের দিকে তাকিয়ে দেখে। শরিতের কণ্ঠস্বরে আন্তরিকতার অভাব নেই, তবু ওই ঝকঝকে চকচকে উজ্জ্বল চেহারার লোকটার ভদ্র মার্জিত কথায় কেন যে বিভার রাগে সর্বশরীর জ্বলে যায়। সেই রাগের জ্বালাকে তীক্ষ্ণ হুলে রূপান্তরিত করে বিভা বলে, সেও ভিক্ষে নিতেই গেছি, শুধু তখন সেটা বুঝতে পারতাম না তাই। ভিক্ষে নিতে গেছো? তাছাড়া কি, আপনার মা বার ব্রতই আমার মাকে বামুনের মেয়ে বলে এও করেছেন। আমায় ডেকেছেন কুমারী হতে, ডেকে নিয়ে গিয়ে খাওয়াতেন, কাপড় দিতেন, সিধে দিতেন, দক্ষিণা দিতেন। কিন্তু আমাদের থেকে ভালো বামুন কি আর জুটত না তার? তা নয়, ভাবতেন, আহা, দুঃখী গরিব একটু ভালো মন্দ খেয়ে বাঁচবে, একখানা কাপড় পেলে পরে বাঁচবে, দুটো চাল ডাল পেলে দুদিন রেঁধে খাবে। বিভার কথার ভঙ্গিমা তরতরে ঝরঝরে,
কোথাও ঠেক খায় না। শরিত হতাশ গলায় বলে, তুমি যে সেই সব ব্যাপারগুলোকে এভাবে নিয়েছ, এ আমার ধারণা ছিল না বিবি। মা তো বরাবরই এরকম করেন। তাছাড়া তোমাদের অবস্থা তখন এরকম ছিল না। খুব ভালো ছিল না। বাবা যা রোজগার করত তার অর্ধেকই নেশায় ওড়াতো। সেই জন্যেই তো। শরিত খুব ব্যগ্রভাবে বলে, তখন তো তবু কিছু আয় ছিল, এখন হিটুর মুখে যা শুনি। বিভা সহসা নির্লিপ্ত গলা ছেড়ে উদ্ধত গলায় বলে, কি শোনেন হিটুর মুখে? শরিত গম্ভীর হয়ে যায়, বলে, যা শুনি তা তুমিও জানো, আমিও জানি। ওই ঘোষাল বুড়ো যে ধীরে ধীরে তোমাদের জীবনকে গ্রাস করতে বসেছে, এ আমার জানতে বাকি নেই বিবি। ও। বিভা চোখ কুঁচকে বলে, সেই খবরটি জেনে ফেলে সেই কুমিরের গ্রাস থেকে রক্ষে করতে এসেছেন আমাদের? তা ওই নেশাখোর লোকটাকে একদিন 2-4 টাকা দান করলেই কি সে গ্রাস থেকে বাঁচাতে পারবেন শরিতবাবু? শরিত আহতভাবে বলে, দান নয়, কাজের দাম। কিন্তু আগে তুমি আমায় শরিতটা বলতে বিবি। বলতাম বুঝি? তা হবে। আমি বুঝতে পারছি না তুমি এভাবে কথা বলে চলেছ কেন। আমি ভালো ভেবেই তোমাদের কাছে যাচ্ছিলাম। আমার বিশ্বাস তোমার বাবা এখনো আবার কাজকর্মে হাত দিলে অবস্থা ফিরিয়ে ফেলতে পারেন। বিভা মৃদু হেসে বলে, কাজকর্মে হাত দিলে? আমি বুঝিয়ে বলবো? মিথ্যে আপনার দামি সময় নষ্ট করবেন শরিতবাবু, লাভ হবে না। নেভা আগুনে বাতাস দিলে কি আবার জ্বলে? শরিত একটু চুপ করে ওর ওই দার্শনিক উক্তি উচ্চারিত মুখের দিকে তাকিয়ে বলে, তুমি দেখছি অনেক কথা শিখেছ। আগে কি লাজুক ছিলে? তা বেশ, তোমার বাবাকে দিয়ে আর কাজ না হয় তুমিই করো না কিছু। আসলে মা আমাকে তোমার কথাও বলে পাঠিয়েছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে সেই মমতাময়ী মহিলা এখনও এদের জন্যে ভাবেন। কিন্তু যাকে শনিতে ধরেছে তার জন্যে ভেবে কে কি করবে? তা নইলে মায়ের নাম শুনেও কিনা বিভা একটু নম্র হয় না? বিভার থেকে অনেক উঁচু পর্যায়ের লোকটাকে ডাউন করতে পারাই যেন এখন আমোদ বিভার। তাই বিভা নিজেদের হিত দেখে না, আখের দেখে না, শনিগ্রস্তের মতোই বলে, আমার জন্যেও কাজ মজুদ? বাহ, মনে হচ্ছে কোনো দেবদেবীর বর পেয়ে গেছি। তা কাজটা কি? বড় লোকের বাড়িতে ফাই ফরমাস খাটা? শরিত স্তব্ধ হয়ে গিয়ে বিভার ওই শীর্ণ কোটরাগত চোখ, গালের হাড় উঁচু হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে বলে, ধারণা হয়েছিল শুধু তোমার বাবার বুদ্ধিটাই ভ্রংশ হয়ে গেছে, দেখছি তা নয়। যদিও মা বলেছিলেন মার বয়স হয়েছে, একা পড়ে গেছেন, সর্বদা কেউ একজন কাছে থাকলে মানে মায়ের মতোই আর কি। কিন্তু তুমি যদি সেটাকে ফাই ফরমাসের চাকরি বলেই ধরো, তো বলি বেশ তাই, একটা কিছু করা তো দরকার। হ্যাঁ, দরকারটা মনে হচ্ছে আপনারও কম নয়। ঠিকই বলেছ বিবি, আমারও কম নয়। তোমরা যে এভাবে তলিয়ে যাবে সেটা সহ্য করতে পারছি না। ও, তাই ভেবে চিনতে একটা উপায় বার করেছেন? তা বড় লোকের বাড়ির আয়ার মাইনে টাইনে কত? ঠিকে না খাওয়া পড়া? শরিত এবার বিরক্ত হয়, আর সে বিরক্তির চাপেও না। ক্রুদ্ধ গলায় বলে ওঠে, নিজেকে যখন ইচ্ছে করেই ছোট করছো তখন বলি, খাওয়া পড়া থাকা প্লাস 100 টাকা হাত খরচা। না, মাই নেই, ভেবে দেখো। আচ্ছা, শনি বলে কি সত্যিই কেউ আছে যে লোকের বুদ্ধির ঘরে এসে হানা দিয়ে তার আখের ঘুচিয়ে দেয়? দেয় নিশ্চয়ই। নইলে বিভা কি করে ওই বড় বাড়ির বড় ছেলেটার মুখের ওপর হেসে উঠে বলে বসতে পারে, ভেবে দেখবার কিছু নেই, পোষাবে না, ওর থেকে অনেক চড়া অফার পেয়েছি আমি, আপনাদের থেকেও পয়সাওয়ালা মনিব, খাওয়া পড়া থাকা প্লাস আঁচলে লোহার সিন্দুকের চাবি।
শরীফ ওর ওই বিকৃত মুখটার দিকে একটু তাকিয়ে থেকে বলে, ধ্বংসের পথটাই বেছে নিয়েছ তাহলে? বিনোদ ঘোষালের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে? বিভা আরও হেসে ওঠে। হেসে উঠে বলে, আগে হয়নি, এইমাত্র ঠিক হলো। ভেবে দেখলাম যে যতই বড়লোক হোক, বিনোদ ঘোষালের গিন্নিকে ডেকে ঝিয়ের চাকরি অফার করতে আসতে সাহস করবে না কেউ। দশায় শনি বই কি, না হলে মায়া, মমতা, স্নেহ, সহানুভূতি এমন সব ভালো ভালো জিনিসগুলোকে এমন ঝেড়ে ফেলে দেয়। আর কি প্রত্যাশা ছিল ওর? কি থাকতে পারে গেজেল আদিত্য রোগা হাড়গিলে মেয়েটার? দশায় শনি গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তবে গল্পের শেষে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল এবং সেই সঙ্গে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য। ফিরে আসছি খুব শীঘ্র নতুন আর একটি গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।